আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব সেটা হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, সার্বিক প্রগতির নিদর্শনপত্র। এটি যারা শিক্ষক শিক্ষিকা 2025 সালে এটা অ্যাপ্লিকেবল হবে, যেখানে এই শিক্ষক শিক্ষিকাদের ফরমেটিভ সামারেটিভ ইভ্যালুয়েশন বিভিন্ন ডোমেইনের উপরে এগুলো ফিল আপ করতে হবে। তো কিভাবে আপনারা এগুলো ফিল আপ করবেন আর ডোমেইনগুলো কিভাবে নির্বাচন করবেন সেইগুলো বিস্তারিত ব্যাখ্যা সময় এখানে আলোচনা করব। আর যারা ইন্টারভিউয়ের প্রিপারেশান নিচ্ছেন, প্রাথমিক ইন্টারভিউয়ের প্রিপারেশান, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি পোস্ট হতে চলেছে। কারণ তারা পরবর্তীতে যখন ইন্টারভিউ দিতে যাবে তখন 2025 সাল অটোমেটিক চলবে বা 2026 সাল, তখন এই হলিস্টিক রিপোর্ট কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, যেহেতু এটি প্রোগ্রেস রিপোর্ট কার্ড। তো প্রত্যেকটি ডোমেইন তাদের এই জানা দরকার, আর এর ভিতরে কী আছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের মধ্যে সেটাও তাদের জানা প্রয়োজন। সেই জন্য এই ভিডিওটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার যেমন দেখার প্রয়োজন, তেমনি টেট অ্যাসপির্যান্ট বা ইন্টারভিউ অ্যাসপির্যান্ট যারা প্রাথমিক শিক্ষক শিক্ষিকা হতে চলেছেন, বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখুন আপনারা কীভাবে এটা ফিল আপ করবেন। পরবর্তীতে আপনাদের আর কোনো বাধার সম্মুখীন হতে হবে না যদি আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। চলুন আমরা চলে যাই আমাদের স্ক্রিনে, যেটিকে বাংলায় বলা হয় সার্বিক প্রগতি নিদর্শন পত্র, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। চলুন আমরা প্রথম পেজে চলে যাই, যেখানে দেখুন এখানে সার্বিক প্রগতি নিদর্শনপত্র হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে প্রথমে এই শিক্ষার্থীর ছবি আপনারা বছরের প্রথমেই সংগ্রহ করে নেবেন। নতুন ছাত্রছাত্রী যারা ভর্তি হবে সেই ছবিটা সংগ্রহ করে তাদের এই ফটোগ্রাফ পরে কাজে লাগবে, তাহলে এটা প্রথমেই সংগ্রহ করে নেবেন ছবিটি। প্রথমেই এখানে ছাত্রছাত্রীর নাম, জন্ম তারিখ, বাংলা শিক্ষা পোর্টালের শিক্ষার্থীর ক্রমাঙ্ক, আধার নম্বর, এবারে স্টুডেন্ট আইডি যেটা আছে সেটা এখানে লিখবেন, রক্তের গ্রুপ, ব্লাড গ্রুপ, পিতার নাম, মাতার নাম, অভিভাবক ও অভিভাবিকার নাম এখানে লিখে রাখতে হবে। এখন বর্তমান সময়ে শিক্ষা একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল প্রসেস একটি। সেই মাল্টি ডাইমেনশনাল প্রসেসে এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস, এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। কারণ ইভালুয়েশন সবসময় ডায়নামিক, ইভালুয়েশন সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে, সেই জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট কার্ড। তারপরে যে পেজে চলে আসছি, এখানে শিক্ষার্থীদের নিজস্ব বায়োডাটা এখানে আপনাদেরকে লিখতে হবে। বিদ্যালয়ের নাম, গ্রাম বা ওয়ার্ড নাম, চক্র, জেলা, ভিলেজ বা ওয়ার্ড, বিদ্যালয়ের ইউডিআইস কোড, বিদ্যালয়ের ইমেল, বিদ্যালয়ের ওয়েবসাইট, বিদ্যালয়ের দূরভাষ নম্বর। এগুলো বিদ্যালয়ের কাজ, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এগুলো যথারীতি আপনারা বাচ্চাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন, সেগুলো ফিল আপ করতে পারবেন। সেই জন্য আমি এগুলো আর বলছি না। এই উচ্চতা, ওজন এবং রক্তের গ্রুপ নতুন ছাত্রছাত্রীরা যখন ভর্তি হবে এগুলো নিয়ে রাখবেন। বা যে ভর্তি ফরম্যাটে আপনারা ভর্তি নেবেন বাচ্চাদের, সেই ফরম্যাটটাকে এখানে তুলে দিতে পারবেন। লাস্টের যে পয়েন্টটি আছে, ওয়েদার বলছে ডিভাগ সিডব্লিউএসএন কিনা, বাচ্চাটি বিশেষ চাহিদা সম্ভব বা প্রতিবন্ধী কিনা, ইয়েস আর নো এটা দিতে হবে। আরগুলো আপনারা মোটামুটি দেখলে বুঝতে পারবেন। চলুন আমরা এবার ক্লাস ওয়াইজ কীভাবে আমরা ফরমেটিভ বা সামাটিভ ইভ্যালুয়েশন ফিল আপ করবো, তার আগে একটি গুরুত্বপূর্ণ টপিক ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল, যেটা হচ্ছে ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশ। ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশ, এটি দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সবারই আছে। তো এই যে ব্যক্তিত্ব ও জীবনশৈলী বিকাশ, এটাকে 4টি ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে এ গ্রেড ভেরি গুড, বি গ্রেড গুড, সি স্যাটিসফ্যাক্টরি সন্তোষজনক, ডি রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট আরও উন্নতির প্রয়োজন। তো এটাকে আপনারা যখন নাম্বার বসাবেন এইভাবে ভাগ করে নিতে পারেন। নাম্বার বসালে হবে না, এখানে এই সূচকগুলো ইউজ করতে হবে আপনারা। এ সূচক, বি সূচক, সি সূচক বা ডি সূচক। এ সূচক ইন্ডিকেট করবে ভেরি গুড, বি সূচক ইন্ডিকেট করবে গুড, সি সূচক ইন্ডিকেট করবে স্যাটিসফ্যাক্টরি, ডি সূচক ইন্ডিকেট করবে রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট, যেগুলোকে বলা হয় গ্রেডিং সিস্টেম। তো আপনাদের এই এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড বসানোর আগে এটাকে যদি আমরা 100কে 4টি ভাগে ভাগ করে নিই, 25, 25, 25, 25, প্রথম এ গ্রেড মানে 25, 100, বি গ্রেড আমরা এইভাবে যে গ্রেডটা ভাগ করতাম না আগে, বি গ্রেড মানে আমরা 75, সি গ্রেড মানে 50, ডি গ্রেড মানে 25, এইভাবে যদি আমরা ভাগ করে নিয়ে আমরা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড বসাতে যাই, তাহলে আমাদের কিন্তু একটু সুবিধা হবে। তাহলে প্রথমেই যে স্কিলটি আছে লিসনিং স্কিল,
সেই লিসনিং স্কিলে প্রথম শ্রেণীতে একটা শিশু কতটা দক্ষ তার উপরে সে এই এবিসিডি গ্রেডগুলো পাবে। লিসনিং স্কিল বা শোনার ক্ষমতা তার কত, এবার বিদ্যালয়ে শোনার ক্ষমতা কীভাবে যাচাই করবেন? একটি গল্প বলছেন, গল্প বলার পরে সেই বাচ্চাটাকে আপনি একটি গল্প বললেন, গল্প বলার পরে বাচ্চাটাকে গল্পটি আপনি বলতে বলুন। সে কতটুকু গল্পটা আপনার সঙ্গে সঠিকভাবে রিপ্রেজেন্ট করছে সেটাও একটা শোনার ক্ষমতার দক্ষতা বৃদ্ধি বলা যেতে পারে। লিসনিং স্কিলের পরীক্ষা বলা যেতে পারে। কারণ আপনি যেটা বলেছেন সে ক্যাপচার করতে পেরেছে বা নিতে পেরেছে বা সে ভালোভাবে শুনতে পেরেছে। সেজন্য শ্রবণ ক্ষমতার অ্যাপ্লাইটা আপনি এইভাবে করতে পারেন। সংযোগের দক্ষতা, কমিউনিকেশন স্কিল, তার মধ্যে যোগাযোগ স্থাপন করার দক্ষতাটা কেমনটুকু? যোগাযোগ স্থাপনের দক্ষতা মানে একটি শিশু যখন আপনার সঙ্গে কীভাবে কথা বলছে, অঙ্গভঙ্গি করছে, তার ক্লাসমেট বা বন্ধু বা সহপাঠীদের সঙ্গে কীভাবে যে কথা বলছে, যোগাযোগ স্থাপন করছে, সে তার কথাটি সঠিকভাবে আপনাদের সঙ্গে রিপ্রেজেন্ট করতে পারছে কিনা বা বন্ধুদের সঙ্গে সবসময় চলতে পারছে কিনা, ভাষার মাধ্যমে, লেখার মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে সে সব কাজ সঠিকভাবে করতে পারছে কিনা, সেটা হচ্ছে কমিউনিকেটিভ স্কিল বলা হচ্ছে। এবার বলছে এমপ্যাথি স্কিল, সমানুভূতি দক্ষতা। সমানুভূতি দক্ষতা বলতে যার মধ্যে সমানুভূতি বলতে এখানে সমানুভূতি, সমানুভূতি বলতে তার মধ্যে সমান, সবাই সমান তার কাছে। যে একজন স্টুডেন্ট হতে পারে সে ক্লাসে অনেকটা পড়াশোনায় এগিয়ে। তার মানে সে অন্য বাচ্চাদের যারা পিছন দিকে বাচ্চা তাদেরকে অবহেলা করবে তেমনটা নয়। তাদেরকে সঙ্গেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। বা একটি বাচ্চা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তার কেটে গেছে, আরেকটি বাচ্চা পাশ দিয়ে যাচ্ছে, সে তাকে সহযোগিতা না করে চলে গেল। সেটা কিন্তু এমপ্যাথি বা সহানুভূতির পরিচয় বা দক্ষতার পরিচয় নয়। সেই সমস্ত দিকগুলোর উপর বিচার করে আমরা এই এবিসিডি গ্রেডটা বসাবো। সহযোগিতার দক্ষতা, কোঅপারেশন স্কিল। একটা বাচ্চা লিখতে তার পেনের কালি ফুরিয়ে গেছে। আরেকটা বাচ্চা সেই পেনের কালি দিয়ে তাকে হেল্প করছে কিনা, পেন দিয়ে তাকে সহযোগিতা করছে কিনা। এরকম অহরহ ঘটনা কিন্তু বিদ্যালয়ে হয়। আমরা শিক্ষক-শিক্ষিকারা ভালো রকম জানি। তাহলে এই কোঅপারেটিভ স্কিল মানে সহযোগিতার দক্ষতা। এই প্রত্যেক ক্লাসের ক্ষেত্রে দেখুন একই স্কিলগুলো রয়েছে। এবার হচ্ছে কথোপকথন দক্ষতা, কনভারসেশন স্কিল। তার মধ্যে কথা বলার দক্ষতা কতটুকু সেটাই বলছে কনভারসেশন স্কিল। সে আপনার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারছে কিনা, মানে তার সহপাঠীদের সঙ্গে সঠিকভাবে কথা বলতে পারছে কিনা। আপনি যখন একটি গল্প বললেন, গল্পটা বলার পরে সেই গল্পটা সে শুনেছে, সেই গল্পটা শোনার পরে সেই গল্পটা আপনার সঙ্গে রিপ্রেজেন্ট করতে পারছে কিনা, সেটাও হচ্ছে কনভারসেশন স্কিলের মধ্যে পড়ে যায়। বন্ধুত্ব স্থাপনের দক্ষতা, সে তার সহপাঠীদের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে বন্ধুত্ব তৈরি করতে পারছে কিনা। দ্বন্দ্ব নিরসন, সমস্যা সমাধানের দক্ষতা, কনফ্লিক্ট রিজলিউশন ও প্রবলেম সলভিং স্কিল, এগুলো আমি বিস্তারিত নিয়ে আসছি পরে। দ্বন্দ্ব নিরসন মানে সমস্যা সমাধানের দক্ষতা। তার মধ্যে বিভিন্ন রকম সমস্যা সে পড়তেই পারে বিদ্যালয়ে এসে, মানে সেই সমস্যাটা কীভাবে সে সমাধান করবে সেই দক্ষতা তার দেখতে হবে। বা একটা প্রশ্ন তার কাছে ছুড়ে দেওয়া হলো যে তুমি এইটা উত্তর দাও, সে সন্দেহের মধ্যে আছে, সেই সন্দেহটা সে কীভাবে কাটিয়ে উঠবে। বা তার কাছে একটি উভয় সংকট, একটি সমস্যা দেওয়া হলো, উভয় সংকট। ও ওইদিকে গেলেও সমস্যায় পড়বে, এইদিকে গিয়ে আসলেও সমস্যায় পড়বে। সেই সমস্ত সমস্যাগুলো একটি শিশু কীভাবে সমাধান করছে সেগুলো দেখে এই স্কিলের উপরে এবিসিডি গ্রেড দেওয়া যেতে পারে। মানসিক চাপ মোকাবিলা করার দক্ষতা, স্ট্রেস কপিং স্কিল, যে কীভাবে তার মধ্যে যে মেন্টাল হ্যারাসমেন্ট বা মানসিক চাপ তার মধ্যে আসে, পড়াশোনার ফলে মানসিক চাপ আসতে পারে। ক্লাসে তাকে বারবার রিপিটেডলি কোশ্চেন বা লিখতে দেওয়ার ফলে মানসিক চাপ আসতে পারে। সেই স্কিলগুলো কীভাবে সে ওভারকাম করছে। সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, সে কীভাবে ক্লাসে ডিসিশন নিতে পারছে বিভিন্ন বিষয়ে। তাকে একটা কোশ্চেন করা হলো যে তুমি এই ব্যাপারটায় কী বলতে চাইছো। আমরা 5টা বাচ্চাকে নিলাম, নিয়ে 5 জন বাচ্চাকে একই কোশ্চেন করলাম। কোন বাচ্চা কীভাবে রিপ্রেজেন্ট করলো সেটা আমরা দেখে নেব কোনো একটা সিদ্ধান্তকে। পারস্পরিক সম্পর্ক দক্ষতা, ইন্টারপার্সোনাল স্কিল। একটা হচ্ছে ইন্টারপার্সোনাল আর একটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। ইন্টারপার্সোনাল মানে হচ্ছে আন্তঃব্যক্তিত্ব, যেটা সে নিজের মধ্যে না রেখে অন্যদের সঙ্গে কীভাবে সম্পর্ক তৈরি করতে পারছে সেই সম্পর্কটা দেখা। সাংগঠনিক দক্ষতা, অর্গানাইজেশন স্কিল, সে কীভাবে কোনো কিছুকে ম্যানেজ করে, একত্রিত করে, সংগঠিত করে সমস্যা সমাধান করতে পারছে, সেটা হচ্ছে সাংগঠনিক দক্ষতা। ইমোশনাল কন্ট্রোল স্কিল, সে তার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছে। ক্লাসে একটা পড়া ধরা হলো, পড়া ধরা পরে একটা বাচ্চা বলছে স্যার আমি বলবো।
কিন্তু অথচ কোশ্চেনটা তাকে ধরা হয়নি। সে নিজের আবেগটা কন্ট্রোল করতে পারছে না। সেই আবেগ কন্ট্রোল করার দক্ষতাটা একটা শিশুর মধ্যে কতটা আছে সেটাও দেখতে হবে। শ্রদ্ধা জ্ঞাপনের দক্ষতা বিদ্যালয়ের আ শিক্ষক শিক্ষিকা কতটুকু শ্রদ্ধা জানাতে পারছে বা সেই শিক্ষার্থী তার উপরের ক্লাসের ছেলে মানে দাদাদের বা দিদিদের কীভাবে সম্মান রেসপেক্ট করতে পারে সেটাও দেখতে হবে। তার উপরে কিন্তু একটা স্কিল এখানে আছে। ABCD গ্রেডটা এখানে বসাতে হবে। দৃঢ় মত প্রকাশের দক্ষতা বা ইতিবাচক মনোভাব। তার মধ্যে সবসময় পজিটিভ অ্যাটিটিউড বা অ্যাসার্টিভনেস স্কিল থাকবে। ইতিবাচক, হ্যাঁ, সবকিছু হ্যাঁ, হ্যাঁ আমি পারবো। I can do, আমি এটা করতে পারবো। স্যার আমার দ্বারা এটা সম্ভব। দেন স্যার আমি এটা করবো। স্যার আমাকে নেন খেলায় আমি পারবো। এরকম একটি ব্যাপার। নেতৃত্বদান লিডারশিপ দক্ষতা। তার বিদ্যালয়ে দল গঠন করা হলো। আমরা বিভিন্ন দল বিভিন্নভাবে প্রতিদিন গঠন করতে পারি। আমরা আজকে ৫টা দল গঠন করলাম, তার লিডারশিপ বেছে দিলাম। আবার অন্যদিন ৫টা দল গঠন করলাম, আবার অন্যান্য বাচ্চাদের লিডারশিপ। এইভাবে আমরা একটা ক্লাসে যদি ৫০ জন বাচ্চা থাকে তাহলে ১০ দিনে আমরা কিন্তু ৫-১০ ৫০ জনকে লিডার করতে পারি। প্রত্যেকের লিডারশিপ দক্ষতা কতটুকু সেটাও আমরা দেখে একটা ABCD গ্রেড তাদের এখানে বসাতে পারি। তাহলে এখানে হয়ে গেল ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশ। এইভাবে আপনারা কিন্তু এই নাম্বারগুলো আ এই গ্রেডগুলো বসাতে পারেন। এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্লাসের জন্য। এইবার আসি আমরা আ ফরমেটিভ ইভ্যালুয়েশনের নাম্বারটা কীভাবে বসাবো? এখানে দেখুন ক্লাস 1, 2 আর 3, 4, 5 একটু ভিন্ন ধরন। 3, 4, 5 এর ক্ষেত্রে আমাদের পরিবেশটি যুক্ত হচ্ছে। কিন্তু ক্লাস 1, 2 র ক্ষেত্রে এখানে আলাদা করে আমাদের পরিবেশ এখানে নেই কিন্তু। দেখুন, আমরা প্রথম ভাষায় প্রথম পর্ব। খুব মন দিয়ে আপনাদের এটি দেখতে হবে যে এটা প্রথম ভাষা। প্রথম ভাষার প্রথম পর্ব। ফার্স্ট ফর্মেটিভ ফেজ। ফর্মেটিভ ইভ্যালুয়েশনকে আমরা ৩টি পার্টে ভাগ করি। প্রথম পার্ট হচ্ছে যেটা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন এপ্রিল মাসের ফার্স্ট উইকে একটা, আগস্ট মাসের ফার্স্ট উইকে একটা, ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে একটা, এইভাবে আমরা ভাগ করে নেব ফর্মেটিভ পার্টকে। সামেটিভের সঙ্গেই ফর্মেটিভ পার্টকে ভাগ করে নেব। এইবার এই এপ্রিল মাসকে আবার ৩টে ভাগে ভাগ করব। ১ নম্বর মাস, ২ নম্বর মাস, ৩ নম্বর মাস। আগস্ট মাসকে আমরা আবার ৩টি ভাগে ভাগ করলাম। ১, ২, ৩ আবার ডিসেম্বরের যে পার্টটা আ ৩য় পর্বে এসে আবার ১, ২, ৩ ভাবে ভাগ করে নেব। দেখুন, এটা তাহলে সংগঠিত হতে পারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এপ্রিলে পরীক্ষা হচ্ছে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এইভাবে আমরা ভাগ করে নিতে পারি ৩ ভাবে। শেষ উইকে আমরা এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা করব প্রতি মাসের। বা ৩ নম্বর উইকে আমরা একটা মাসে ৩ নম্বর উইকে ফর্মেটিভ ইভ্যালুয়েশন সংগঠিত করব বা রিমেডিয়াল টিচিং সংগঠিত করব। প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আমাদেরকে প্রথম ভাষায় এটাকে প্রথম পর্বে F1A বলা হয়েছে। ফর্মেটিভ ইভ্যালুয়েশনকে F1A বলা হয়েছে। তারপরে F1B, F1C এটা প্রথম পার্বিক মূল্যায়নের ফেজে ফেলা যেতে পারে। প্রথম সামেটিভ ইভ্যালুয়েশন। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের ৩টি পার্টে আমরা ভাগ করে নেব। তাহলে প্রথম ভাষায় তাহলে F1 এ ২০ র মধ্যে, F1B ২০ আর F1C ২০ এটা হচ্ছে প্রথম পর্ব। ফার্স্ট ফর্মেটিভ ফেজ। ঠিক একইভাবে দ্বিতীয় ভাষা, তারপরে গণিত, ম্যাথামেটিক্স, তারপরে হচ্ছে কলা, কর্মশিক্ষা, স্বাস্থ্য শারীরিক শিক্ষা ২০ নম্বরকে ১০ করে ভাগ করে দেওয়া হয়েছে। আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন আমরা স্বাস্থ্যের পরীক্ষাও নিয়ে থাকি, এমনকি তাদেরকে কিছু ব্যায়াম করাই। আর্ট ওয়ার্ক এডুকেশনে আঁকতে দিই, এমনকি হাতের কাজ করে নিয়ে আসতে বলি। সেটার উপরে একটা ফর্মেটিভ ইভ্যালুয়েশন দেওয়া এখানে যেতেই পারে। ঠিক তাহলে এখানে দেখুন আপনারা আমরা প্রথম পর্বে ৮০ করে হচ্ছে দেখেন প্রত্যেকটা মাসে ৮০ করে। প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত আর কলা, কর্মশিক্ষা, স্বাস্থ্যশিক্ষা এই টোটাল ৮০ হয়ে প্রথম পর্বে ফার্স্ট ফর্মেটিভ ফেজে আমরা ২৪০ এর মধ্যে আমরা ফর্মেটিভ ইভ্যালুয়েশন করব। ২৪০ এর মধ্যে। ঠিক দ্বিতীয় পর্বে গিয়ে আবার ২৪০ এর মধ্যে করব। এটাকে বলা হচ্ছে দ্বিতীয় পর্বে F2A, ফর্মেটিভ 2A, ফর্মেটিভ 2B, ফর্মেটিভ 2C। এ হচ্ছে প্রথম মানে এপ্রিল মাস চলে গেলে মে, জুন, জুলাই সংগঠিত করব। মে মাসের ফার্স্ট উইক, ওই 3rd বা 4th উইক, জুনের 3rd বা 4th উইক, জুলাইয়ের 3rd বা 4th উইকে আমরা এটা সংগঠিত করব। এরপরে আসি তৃতীয় পর্ব, থার্ড ফর্মেটিভ ফেজ। থার্ড ফর্মেটিভ ফেজ ঠিক একইভাবে এখানেও ২৪০।
কারণ দেখুন চারটেভাবে ভাগ করা হয়েছে। প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা গণিত, আর কলা, কর্মশিক্ষা, স্বাস্থ্য, শারীরশিক্ষাকে 20কে 10-10 করে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকটা জায়গায় তাহলে 3 20 60, 10 10 20 80। তাহলে এখানে যদি F3 এতে 80, F3 বিতে 80, F3 সিতে 80, তাহলে 3 80 240। তাহলে আপনারা দেখুন ফর্মেটিভ ইভ্যালুয়েশন টোটাল এনটিআর ইয়ার, একটা বছরে একটা স্টুডেন্ট ফর্মেটিভ ইভ্যালুয়েশনের নাম্বার বসাতে হচ্ছে 1 আর 2 এর ক্ষেত্রে 324 72 720। তাহলে প্রচুর কাজ, শিক্ষক শিক্ষিকাদের কাজ কিন্তু অনেকটাই বেড়ে গেল। এবার ক্লাস 3, 4 আর 5-এ চলে আসুন। এখানে এই পার্টটাকে প্রথম পর্ব ফার্স্ট ফর্মেটিভ ফেজকে F1-এ, F1B, F1C মনে রাখতে হবে। ফার্স্ট ফর্মেটিভ বলে 1, আর এফতে ফর্মেটিভ। এ মানে প্রথম মাস, বি দ্বিতীয় মাস, সি তৃতীয় মাস। দ্বিতীয় পর্বে সেকেন্ড ফর্মেটিভ ইভ্যালুয়েশন F1C, F2A, F2B ফর্মেটিভ। দ্বিতীয় পার্বিকের প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, এইভাবে 3টেভাবে ভাগ করা হয়েছে। থার্ড ফর্মেটিভকে F3A, F3B, F3C। কিন্তু এইটার ক্ষেত্রে একটু সাবজেক্টের পরিমাণ বেশি বেড়ে গেছে, এখানে আমাদের পরিবেশটি যুক্ত হয়ে গেছে। তাহলে এদের ক্ষেত্রে আমাদের 5টা চলে আসবে, 5 20 100, তাহলে 300 300 300 900। 3, 4, 5-এর ক্ষেত্রে 900, আর 1 আর 2-এর ক্ষেত্রে 720তে ফর্মেটিভ ইভ্যালুয়েশন হবে। এবার আসি সামেটিভ ইভ্যালুয়েশন। 1 আর 2-এর ক্ষেত্রে, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, কলা, কর্মশিক্ষা ও স্বাস্থ্য শারীরশিক্ষা। এখানে প্রথম পার্বিক মূল্যায়ন, যেটা সামেটিভ ইভ্যালুয়েশন, প্রথম পার্বিক মূল্যায়ন এপ্রিলের ফার্স্ট উইকে সংগঠিত হয়, যেটা মোট হবে এই 2025 সাল থেকে 80-র মধ্যে মোট 4টে সাবজেক্ট এখানে 1 আর 2 4 20 80। তারপরে দ্বিতীয় পার্বিক মূল্যায়ন সামেটিভ ইভ্যালুয়েশন হবে 30-এর মধ্যে, 3 4 12 120, আর এটা হবে লাস্টেরটা হবে 50-টার মধ্যে, 4 5 200, 4 5 250। তাহলে আগে সিস্টেমটা কী ছিল? আগে ছিল 10 20 30। এবার ফর্মেটিভ ইভ্যালুয়েশনের নাম্বারটা আমরা কীভাবে বসাবো সেটা নিয়েও আমি কিন্তু আসবো, কিন্তু তার আগে একটু বলে রাখি, ক্লাস চলাকালীন যেটি সংগঠিত হবে সেটা কুইজিং সিস্টেম হতে পারে, প্রজেক্টের কাজ হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। আপনি তাকে প্রশ্ন করুন, সে উত্তর দিচ্ছে কতটুকু, সে প্রম্পটের সহিত কতটুকু উত্তর দিচ্ছে, তার খেলাধুলো পারফরমেন্স কতটুকু, তার আচার আচরণ কেমন, তার পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন, সংযোগ স্থাপনের ক্ষমতা কেমন, তার ইন্টেলিজেন্সি কেমন, সেইগুলো দেখে কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশন আপনারা বসাতে পারেন। আমি আরও বিস্তারিত বলবো, অপেক্ষা করুন। এরপরে 3 4 5-এর ক্ষেত্রে সামেটিভ ইভ্যালুয়েশনে একই রকম, এটা 20 30 50 মোট 100। এখানেও তাই 20 30 50 100 এখানেও। তারপরে এখানে আপনারা টোটাল নম্বর বসাবেন, তারপরে শতকরাটা করে দেবেন পার্সেন্টেজ। সে 20-র মধ্যে ধরুন 10 পেলো, 30-এর মধ্যে সে 15 পেলো, 50-এর মধ্যে 25 পেলো, তাহলে সে 100-র মধ্যে টোটাল 50 পেলো, 50% নাম্বার হচ্ছে। এইভাবে আমরা পার্সেন্টেজ করে এটা আমাদের লিখতে হবে। এবার সে সামেটিভ ইভ্যালুয়েশন 3 4 5 সব একই নিয়ম, এখানে শুধু আমাদের পরিবেশ সাবজেক্টটি বেড়ে যাচ্ছে, আর নাম্বার সিস্টেম কিন্তু একই। তাহলে এটা আমি আর বিস্তারিত বলছি না। কলা কর্মশিক্ষা 10 10 15 15 25 25 50 50 100 দুটো ভাগে এখানে ভাগ করে দিয়েছে ওই 50টিকে। এরপরে আসবো আমরা ক্লাস 6-এর ক্ষেত্রে আরেকটু আলাদা, কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশন সবার ক্ষেত্রে প্রায় একই। এখানে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, আর আমাদের পরিবেশটিকে এখানে 3টি ভাগে ভাগ করে দিয়েছে, বিজ্ঞান, ভূগোল ও ইতিহাস। আর কলা কর্মশিক্ষা ও স্বাস্থ্য শারীরশিক্ষা একই রয়েছে। তাহলে এখানে নাম্বার পজিশনটা একটু বেড়ে যাচ্ছে। ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে 30 30 30 করে অ্যাড হচ্ছে। আগে আমরা দেখেছি যে কত করে, আগে আমরা এগুলো 20 করে দেখেছি, এটা হচ্ছে 30 ক্ষেত্রে। ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে 30 30 30 মানে প্রত্যেকটি ক্ষেত্রে দেখুন 1 2 3 4 5 6 7, তাহলে 3 7 210, প্রত্যেকটা 210 210 210 করে 210 করে 210 করে যদি হয় তাহলে 630। তাহলে F1A, F1B, F1C সেই একইভাবে গঠন, কিন্তু নাম্বারটা বেড়ে যাচ্ছে। আমরা যদি একটা বুঝে নিই সবকটাই কিন্তু পারবো। আর ডোমেইনগুলো সব একই। ডোমেইন মানে কোন ডোমেইন এবার ভিত্তি করে আমরা নাম্বারগুলো বসাবো সেগুলো আমি আসছি। ক্লাস 7 আর 8-এর ক্ষেত্রে এটাও ঠিক একই, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, তৃতীয় ভাষা, কিন্তু এখানে শুধু তৃতীয় ভাষা অ্যাড হচ্ছে, কারণ
বাংলা, ইংরেজির সঙ্গে এখানে 7 আর 8 একটি আছে আমাদের ভাষা, যেটা হচ্ছে আরবি আর সংস্কৃত। সেই জন্য এটা অ্যাড হচ্ছে। তাহলে এখানে চলে আসে 7 আর এখানে চলে আসে 8। 1 2 3 4 5 6 7 8। তাহলে 3 8টা 24, 240। ওটা ছিল 210, এটা 240, আর ওটা ছিল 80 করে। কোনো একটা জায়গায় আমরা 100 করে দেখেছি অন্য ক্লাসগুলোতে। তাহলে এইভাবে কিন্তু মানে হিউজ একটা কাজ কিন্তু টিচারদের সামনে চলে এসছে। আচ্ছা, এরপরে হচ্ছে পর্যায়ক্রমিক মূল্য সামেটিভ ইভ্যালুয়েশন। সামেটিভ ইভ্যালুয়েশনে একই রকম, এখানে 30 50 70। এটা হচ্ছে 30 আর 50, 80 আর 70, 150-র মধ্যে এটা। এখানে 150-র মধ্যে হচ্ছে ক্লাস 6 হচ্ছে 150-র মধ্যে মোট পরীক্ষাটি। আর ক্লাস 7 আর 8 এদেরও হচ্ছে 150-র মধ্যে, কিন্তু সাবজেক্ট ক্লাস 6-এ 7টি আর ক্লাস 8-এ 8টি, কারণ এখানে তৃতীয় ভাষা যুক্ত হচ্ছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাড়তিতে একটি চলে এসেছি আমরা, হচ্ছে শিক্ষণের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রে সমূহ। এবার লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেইন প্রত্যেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে এটি কিন্তু ফিল আপ করতে হবে। এটা বলছে নির্ণীত অবস্থা, এটা আইডেন্টিফাইড কন্ডিশন। আইডেন্টিফাইড কন্ডিশনগুলো কি? আইডেন্টিফাইড কন্ডিশনগুলো যেগুলো হলো বিষয়সমূহর আইটেমস। জ্ঞান গঠনের প্রথম পর্ব ফর্মেটিভ ফার্স্ট ফেজ, জ্ঞান গঠনের দ্বিতীয় পর্ব ফর্মেটিভ সেকেন্ড ফেজ, জ্ঞান গঠনের তৃতীয় পর্ব ফর্মেটিভ থার্ড ফেজ। ফর্মেটিভ কথাটা হচ্ছে জ্ঞান গঠন করা, গঠনমূলক দক্ষতা যেটাকে বলা হয়। তাহলে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেইন, কগনিটিভ ডোমেইনের কোন কোন পার্টগুলো হতে পারে সেগুলোর উপরে আমরা এইগুলো ফিল আপ করবো। এইগুলো আমরা যখন ফিল আপ করবো, এইগুলো আমরা কিন্তু ABCD গ্রেডে নিয়ে চলে যাব। ভেরি গুড, গুড, স্যাটিসফ্যাক্টরি, রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট। এখানে কিন্তু কোনো নাম্বার আসবে না, সব গ্রেডিংয়ের সিস্টেম হবে, ABCD, ক খ গ ঘ। তাহলে এইগুলো একটু এক্সপ্লেন করে দিই স্বল্প সময়ের মধ্যে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স। তো ইন্টেলিজেন্ট বুদ্ধিমত্তার বৈচিত্র্য, এখানে 8 রকম ইন্টেলিজেন্ট প্যাটার্ন হয়। আমি অত দূরে যাচ্ছি না। ইন্টেলিজেন্ট প্যাটার্ন হচ্ছে হচ্ছে আপনার কাইনেস্থেটিক ইন্টেলিজেন্ট, আচ্ছা, ইন্টারপার্সোনাল সে মানে অন্যদের সঙ্গে কীভাবে সংযোগ স্থাপন করতে পারছে, বা বাইরের লোকের সঙ্গে কীভাবে যোগাযোগ স্থাপন করতে পারছে, বা নিজের মধ্যে কীভাবে যোগাযোগ স্থাপন করতে পারছে। একটা আছে আন্ত, নিজের কাজগুলো সে কীভাবে করতে পারছে, নিজের ভালোটা কীভাবে সে বুঝছে। আচ্ছা, তারপরে এখানে আছে ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্ট থাকতে পারে। তারপরে মিউজিক্যাল, রিদমিক, তার মধ্যে সঙ্গীতের ছান্দিক জ্ঞান কতটুকু আছে। স্পেশিয়াল মানে ছোট বড়, শূন্য, ফাঁকা জায়গা, এই সমস্ত সম্পর্কে তাদের কতটুকু আছে। এই যে ব্যাপারগুলো এখানে আছে, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে বুদ্ধিমত্তার বৈচিত্র্য বলছে। এই সমস্ত বিষয়ে বিভিন্ন 8টা ডোমেইনে কোথায় কোথায় তার বুদ্ধিটা বেশি। আগ্রহের ক্ষেত্র, আমরা এইগুলো তো সাইকোলজিক্যাল ভাষা আর বইতে, আপনারা নাম্বার দেওয়ার সময় একটা বাচ্চা দেখলেই তো বুঝতে পারেন কতটুকু ইন্টেলিজেন্স আসে। আগ্রহ ক্ষেত্রে এরিয়া অফ ইন্টারেস্ট, তার আগ্রহ ক্ষেত্র বলতে বিদ্যালয়ে অনেক কার্যাবলী সংগঠিত হয়, নাচ গান, আঁকা, কুইজ, বিভিন্ন প্রকল্পের কাজ, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কাজ, কত কিছু হয়ে থাকে, ড্রামা, নাটক হয়ে থাকে। এই যে সমস্ত কাজগুলোর মধ্যে তার আগ্রহ, ইন্টারেস্ট অফ এরিয়া, আগ্রহের ক্ষেত্রটা কী সেটা আমার দেখে এইগুলো দেখে আগ্রহের ক্ষেত্রগুলি আমরা কিন্তু বিবেচনা করতে পারি। এরপর হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড মানে যেটা হচ্ছে ধনাত্মক মনোভাব, যেটা একটি মনোভাব কি তার সে সৎ প্রকৃতির হতে পারে, কাউকে সাহায্য করার মনোভাব হতে পারে, এনিথিং এলস। আর হতে পারে কি, সে দেখা যাচ্ছে সবার সঙ্গে মানিয়ে নিতে পারে, সে দেখা যাচ্ছে একটু পশুপ্রেমী হতে পারে, তার ন্যাচারালিস্টিক হতে পারে। এই সমস্ত মনোভাব কিন্তু দিকে তার মনোভাবটা দেখা যেতে পারে। সেই মনোভাব দেখেও তার এই নাম্বারটি বসাতে মানে তার এই ABCD গ্রেডগুলো বসানো যেতে পারে। এবার হচ্ছে ব্যতিক্রমী দক্ষতা, এক্সেপশনাল অ্যাবিলিটি। এক্সেপশনাল অ্যাবিলিটি আপনারা গিফটেড চিলড্রেন, গড গিফটেড চিলড্রেন যেটা বলা হয়, বা গিফটেড ছেলেমেয়েদের এই ব্যতিক্রমী ধর্মী দক্ষতাটা কিন্তু থেকে থাকে।
ব্যতিক্রমী দক্ষতা বলতে সে দেখা যাচ্ছে ডিফিকাল্ট সিচুয়েশানে নিজেকে হ্যান্ডেল করতে পারে, সে দেখা যাচ্ছে প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে, বা সিডব্লিউএস এর যে সমস্ত বাচ্চা তাদের সঙ্গে সে ভালোভাবে মিশতে পারে, ডিসিশন নেওয়ার ক্ষমতা তার বেশি হয়, যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশানে বা ক্রিটিক্যাল থিঙ্কিং তার মধ্যে থাকে, সেইগুলোকে বলা হচ্ছে এক্সেপশনাল অ্যাবিলিটি। এক্সেপশনাল অ্যাবিলিটি একটা মিন্স করা যায় যে ওর বয়সের সমস্ত বাচ্চার চেয়ে সে কিন্তু অনেকটা এগিয়ে থাকছে। ও দেখা যাচ্ছে ক্লাস 3-তে পড়ে, ক্লাস 3-র একটা বাচ্চার চেয়ে তার চিন্তাভাবনাগুলো এতটাই উন্মুক্ত, এতটাই স্বচ্ছ, এতটাই প্রকৃতির, সে এক্সেপশনাল অ্যাবিলিটিটাও ডিজার্ভ করে। এর উপর ভিত্তি করে তার গ্রেডটা দেওয়া যেতে পারে। উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ, ফিচার্স অফ অ্যাংজাইটি। ফিচার্স অফ অ্যাংজাইটি বলতে, উদ্বেগ বলতে এখানে বলা হচ্ছে যে একটা বাচ্চার সে অঙ্কে ভীতি আছে, লেখায় ভীতি আছে, তার খেলাধুলায় ভীতি আছে, এই সমস্ত পরীক্ষার হল নিয়ে তাকে বা পরীক্ষার দিনগুলো নিয়ে বা পরীক্ষার জন্য তার ভীতি বা উদ্বেগ বা অ্যাংজাইটি তৈরি হতে পারে। এইগুলো বিভিন্ন বাচ্চার কিন্তু থেকে থাকে। মানে আমার স্কুলে একটি বাচ্চা আছে, সে মানে কোনো কাজে সফলতা যদি সে না পায়, সে কিন্তু মানে অসুস্থ মতো হয়ে পড়ে। তার দেখে মনে হচ্ছে সে জ্বর এসছে, সে এখন মাথা ঘুরে পড়ে যাবে। এরকম যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পারফরমেন্সে, সে খেলা হোক, পরীক্ষা এক্সামিনেশন হোক, মানে যে কোনো জায়গায় সেখানে অপূর্ণতা, লার্নিং গ্যাপস সেখানে অপূর্ণতা, এটা কিন্তু একটি খুব মানে মারাত্মক জিনিস, যেটাকে বলে আমরা লার্নিং ডিসঅ্যাবিলিটি বলে একে আমরা তকমা দিতে পারি। লার্নিং ডিসঅ্যাবিলিটি বলতে রাইটিং ডিসঅ্যাবিলিটি বলা যেতে পারে, আচ্ছা, রিডিং ডিসঅ্যাবিলিটি বলা যেতে পারে, মানে ম্যাথামেটিক্যাল ডিসঅ্যাবিলিটি, যেগুলো আমরা ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসথেমিয়া, ডিসফেসিয়া, এই সমস্তভাবে ভাগ করে থাকি। সেইগুলো হচ্ছে শিখনের অপূর্ণতা। বিশেষ শিখন প্রতিবন্ধকতা, স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস বলতে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে সে অক্ষম। দেখা যাচ্ছে সে শুধুমাত্র গণিত অক্ষম। এই লার্নিং গ্যাপস আর বিশেষ শিক্ষণের প্রতিবন্ধকতা দুটোর মধ্যে একই রকম ফারাক হলেও একটা এখানে স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস বলতে সে গণিতে অদক্ষ হতে পারে, বাংলায় অদক্ষ হতে পারে, বা পড়তে অদক্ষ, লিখতে অদক্ষ, যেমন একটা হতে পারে। কিন্তু শিখন অপূর্ণতা বলতে তার শিখনটা ওইগুলোতে এতটাই গ্যাপ থেকে গেছে, লার্নিং গ্যাপ থেকে গেছে, সেই শিখনটা তার সম্পূর্ণ হয়নি এই বিশেষ শিখন প্রতিবন্ধকতার জন্যই। দুটোর মধ্যে একটা মাঝামাঝি অবস্থান করে, এই দুটো এক জায়গায় ফেলা যেতে পারে। এরপরে আমরা চলে আসি আচরণের বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ, বিহেভিয়ারাল কোগনিটিভ আউটকামস। আউটকামস মানে ফলাফল যেটাকে। আচ্ছা, এই আউটকামসে গিয়ে আমরা যেভাবে ইন্ডিকেশানগুলো দেবো, এ ভেরি গুড, বি গুড, সি স্যাটিসফ্যাক্টরি, ডি রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট। এখানে হচ্ছে এই জ্ঞান গঠনের প্রথম পর্ব ফর্মেটিভ ফার্স্ট পেজ, জ্ঞান গঠনের দ্বিতীয় পর্ব ফর্মেটিভ সেকেন্ড পেজ, জ্ঞান গঠনের তৃতীয় পর্ব ফর্মেটিভ থার্ড পেজ। এটাও জ্ঞান গঠনের পর্ব, এটাও কিন্তু জ্ঞান গঠনের পর্ব। এটাকে বলা হচ্ছে আত্মসচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস। সে নিচে কতটুকু নিজের কাজে বা সচেতন, সেটাকে বলা হচ্ছে আত্মসচেতনতা। যোগাযোগের দক্ষতা, সে কতটুকু যোগাযোগ স্থাপন করতে পারে আরেকজনের সঙ্গে, আরেকজন অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে, সেটা ভাষার মাধ্যমে কিন্তু সেটা সম্পন্ন করতে পারে। সমবেত চিন্তন বা শ্রেণীবদ্ধকরণ, কোলাবোরেটিভ থিঙ্কিং অ্যান্ড ক্লাসিফিকেশান। সে কোনো কিছুকে মানে সবার ভাবতে পারে, বা সে মানে শ্রেণীকরণ করতে পারে, যে এটা ওই শ্রেণীর মানুষের জন্য, ওটা ওই শ্রেণীর মানুষের জন্য, ওটা ছোটোদের জন্য, ওটা বড়দের জন্য, এটা আমার জন্য নয়। বা কোলাবোরেটিভ থিঙ্কিং বা সবার নিয়ে যে ভাবতে পারে, সেটাকে এখানে বলা হচ্ছে কোলাবোরেটিভ থিঙ্কিং। অভিজ্ঞতা লব্ধ শিখন দক্ষতা বলতে এক্সপেরিমেন্টাল লার্নিং স্কিল, যেটা সে অভিজ্ঞতার মাধ্যমে কোনো একটা জায়গা থেকে শিখে এসে সেই অভিজ্ঞতাটা অন্য একটি সিচুয়েশানে সে কাজে লাগাচ্ছে, সেটাকে বলা হচ্ছে অভিজ্ঞতা লব্ধ শিখন দক্ষতা, এক্সপেরিমেন্টাল লার্নিং স্কিল। এক্সপেরিমেন্টাল মানে সে এক্সপেরিমেন্ট করতেও ভালোবাসে। কোনো একটা জিনিস তাকে দেওয়া হলো, সে সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকলো, সে সেখান থেকে কিছু সে শিখলো, সেটা আবার নতুন একটি পরিস্থিতিতে সে অ্যাপ্লাই করতে পারলো, সেটাকে বলছে এক্সপেরিমেন্টাল লার্নিং স্কিল। এটার উপরে ভিত্তি করে আবার ভেরি গুড, গুড, স্যাটিসফ্যাক্টরি বা রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট, এই তিনটে গ্রেড কিন্তু বসাতে পারি ছেলেমেয়েদের। এখানে কিন্তু গ্রেড বসাতে হবে, কোনো নাম্বার কিন্তু এখানে বসানো যাবে না। এবার হচ্ছে সমস্যা সমাধানের গহীন চিন্তন, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে সে কোনো কিছু নিয়ে ভীষণ চিন্তা করতে পারে, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, মানে মানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং সে করতে পারে, বিমূর্ত চিন্তন সে করতে পারে। তার সামনে সেই বস্তুটা উপস্থিত নেই, কিন্তু সেইটা নিয়ে এতটাইও ভাবতে থাকে, সেটাই বলা হচ্ছে গভীরে চলে যায় ভাবতে ভাবতে, তাই বলছে গহীন চিন্তন। এবার হচ্ছে গণন বা বিশ্লেষণমূলক চিন্তন, কম্পিউটেশনাল বা অ্যানালিটিক্যাল থিঙ্কিং, তার মধ্যে গণনা করা,
গণনা করা বা ম্যাথামেটিক্যাল যে অপারেশন সেইগুলো তার পক্ষে খুব ভালো হয়, বা বিশ্লেষণমূলক কোনো কিছু সে অ্যানালিটিক করতে পারে বা বিশ্লেষণ করতে পারে, সেটাকেই দেখেই আমরা এখানে নাম্বার দেবো। সমস্যা সমাধানের সামর্থ্য বা সার্থক উপসংহার নির্মাণ, প্রবলেম সলভিং থিঙ্কিং অ্যান্ড ড্রয়িং এফেক্টিভ কনক্লুশন। প্রবলেম সলভিং থিঙ্কিং বলছে সে কোনো কিছু সমস্যা সহজে সমাধান করতে পারবে, কোনো কিছু সিদ্ধান্ত টানতে পারবে। সেই জন্য বলছে ড্রয়িং এফেক্টিভ কনক্লুশন, যেটা সে প্রভাবিত, কার্যকারী, এফেক্টিভ একটি সিদ্ধান্ত সে বা উপসংহারে পৌঁছাতে পারবে। সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, ডিসিশন মেকিং স্কিল লাইক ড্রয়িং এফেক্টিভ কনক্লুশন আর ডিসিশন মেকিং স্কিল একই রকম, সিদ্ধান্ত তৈরি করার দক্ষতা। সৃজনশীল উপস্থাপন দক্ষতা, ক্রিয়েটিভ রিপ্রেজেন্টেশনাল স্কিল, কোনো কিছুকে সে বিদ্যালয়ে একটা বাচ্চাকে আমরা পড়াশোনা ধরলাম, একটা ছাত্রকে আমরা কিছু ধরলাম, আমরাকে একটাই প্রশ্ন ৫ জন উত্তর দিচ্ছে, কিন্তু একটা বাচ্চা এমন একটি উত্তর দিল সেটা সৃজনশীল বা ক্রিয়েটিভ মূলক হলো। বা একটা বাচ্চাকে রচনা লিখতে দেওয়া হলো যে এই যে বাড়িটা দেখা যাচ্ছে সেই বাড়ির উপরে একটা ফুটবল আঁকানো আছে, এই সম্পর্কে তুমি লেখো তো। এটা সৃজনশীল কাজ। সে এমনভাবে লিখলো, তার সৃজনশীল কাজটা, উপস্থাপনাটা সবার চেয়ে একটি ইউনিক হলো। তাহলে বাড়ির উপরে যদি একটা ফুটবল দেওয়া থাকে তাহলে বুঝে যাব যে উনি ফুটবল খেলতে ভালোবাসে, বা উনি হচ্ছে ফুটবল খেলা যে একটা জনপ্রিয় খেলা সেটাই তুলে ধরতে চাইছেন, এরকম একটা ব্যাপার। নান্দনিক বোধগম্যতা, অ্যাস্থেটিক্স অ্যাপ্রিসিয়েশন, মানে নান্দনিক মানে হচ্ছে সৌন্দর্য, সৌন্দর্যবোধ তার মধ্যে খুব ভালো আছে। নান্দনিকতা, সৌন্দর্যবোধ, সে ভালো আঁকার মধ্যে কত সুন্দর একটা রং চয়েস করা, এটা নান্দনিক দক্ষতা। অনেকে একটা আঁকায় বিভিন্ন রকম রং চাপানো যায়, সে তার রং চাপানোর দক্ষতাটা খুবই ভালো। সৌন্দর্যবোধটা তার খুব ভালো, মানে সুন্দর জিনিসকে সে পছন্দ করে। তার মিউজিক্যাল রিদিম, নান্দনিকতা কতটুকু সে অ্যাপ্লাই করতে পারে, সে যখন কবিতা বলে কতটুকু নান্দনিকতা অ্যাপ্লাই করতে পারছে, সে যখন ড্রামাতে পার্টিসিপেট করছে সেই ড্রামাটাকে কতটুকু নান্দনিকতা করে তুলতে পারছে, সেই বোধগম্যতা দেখে কিন্তু আমরা ভেরি গুড, স্যাটিসফ্যাক্টরি বা রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট, এই ইন্ডিকেশনগুলো এখানে ইনপুট করব। এবার হচ্ছে টিচার্স পারসেপশন ওভারঅল, শিক্ষক শিক্ষিকা সার্বিক মূল্যায়ন। এবার শিক্ষক শিক্ষিকা সার্বিক মূল্যায়ন করে যেটা এর অ্যাপ্লিকেবল হবে সেটাই এখানে সে ইনপুট করবে। সার্বিক মূল্যায়ন করে এর এখানে একটি গ্রেড দেওয়া হবে টোটাল এটার উপরে, যে ধরে নেন এটার উপরে আমি একে এ দিলাম, বি দিলাম, একটা অ্যাভারেজ করে এখানে একটা গ্রেড সে বসাবে। কিন্তু তার জন্য এটাকে এ বি সি ডিকে একটা পার্সেন্টেজে ভাগ করে নেবে, 100, 75, 50, 25 এইভাবে ভাগ করে নিয়ে সে একটা সার্বিক মূল্যায়ন করে একটা গ্রেড এখানে কিন্তু বসাবে, ওভারঅল গ্রেড এটার উপরে। এরপরে এখানে চলে আসুন, দেখুন স্বাক্ষর বা সিগনেচার, এটা কিন্তু শ্রেণী শিক্ষক শিক্ষিকা ক্লাস টিচার প্রথম পর্যায় মূল্যায়নে এখানে সিগনেচার করবে, দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে এখানে সিগনেচার করবে, তৃতীয় পর্যায়ক্রমিক পার্টের পরে সে এখানে সিগনেচার করবে সামেটিভ ইভ্যালুয়েশনের পরে। আর প্রত্যেকটা সামেটিভ ইভ্যালুয়েশনকে 3টে মাসে করা হয়। সেই 3টে মাসে কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশনে আপনারা যদি ওখানে দেখেন, এই প্রত্যেকটা সামেটিভ পর্বকে 3টি ভাগে ভাগ করে নিয়েছে ফর্মেটিভ, F1 A, F1 B, F1 A, F1 B, F1 C, এইভাবে কিন্তু ভাগ করে নিয়েছে। আমি আগে বলেছি ফর্মেটিভে বিদ্যালয়ের প্রধান আর অভিভাবিকার সিগনেচার, এইগুলো কি কি আপনার বাচ্চা এই যে ফর্মেটিভ বা সামেটিভ এই ম্যাটারটিতে শ্রেণী শিক্ষক শিক্ষিকা অবগত থাকছে, এই পাচ্ছে, বিদ্যালয়ের প্রধান উনি জানতে পারছেন কী হচ্ছে, অভিভাবকও জানতে পারছেন এরা কী হচ্ছে। এরপরে আমি আপনাদের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো দেখাবো, এইগুলো আপনারা যদি জানেন তাহলে আপনাদের এই কাজটি করতে আরও সহজ হয়ে যাবে। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, এই এইচপিআরসি এর সংক্ষিপ্ত রূপ, যারা ইন্টারভিউ প্রিপারেশন দেবে তাদের জন্য। এইচপিআরসিটা কি? হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ইজ আ রিপোর্ট কার্ড দ্যাট অ্যাসেস স্টুডেন্ট প্রোগ্রেস অ্যাক্রস আ ভ্যারাইটি অফ এরিয়াস। স্টুডেন্টের যে প্রগতি সেটা বিভিন্ন এরিয়া সেটাই দেখা, এটা ইনক্লুডিং একাডেমিক দিক, পড়াশোনার দিক, সোশ্যাল সামাজিক ইমোশনাল ডেভেলপমেন্ট, পরোক্ষমূলক ও আবেগজনিত যে উন্নয়ন। দ্য গোল অফ অ্যান এইচপিআরসি ইজ টু প্রোভাইড এ কম্প্রেসিভ পিকচার অফ স্টুডেন্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট and to help teacher and parents support the student in and out of the classroom. ক্লাসের মধ্যে বা ক্লাসরুমের বাইরে স্টুডেন্টের একটি গ্রোথ বা ডেভেলপমেন্ট টিচার বা প্যারেন্টস এখানে সহযোগিতা করবে, এটা এখানে মোটামুটি একটু বলা হয়েছে। হিয়ার আর সাম ফিউচার অফ এইচপিআরসি এই এইচপিআরসির ফুল ফর্ম মাল্টি ডাইমেনশনাল। এইচপিআরসি একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল, মানে কগনিটিভ, এফেক্টিভ, সোশিও ইমোশনাল, সাইকোমোটর ডোমেন্স, সাইকোমোটর হচ্ছে সংবেদন চালকমূলক স্তর, সোশিও ইমোশনাল সামাজিক স্তরগুলো, এফেক্টিভ বা কগনিটিভ জ্ঞানমূলক, সব দিক থেকে বিকাশের জন্য এটাকে বলা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। ইনভলভস মাল্টিপল পার্সপেক্টিভ, এখানে মাল্টিপল পার্সপেক্টিভ বিভিন্ন উদ্দেশ্যে এইচপিআরসি স্টুডেন্ট বা তাদের সমবয়স্ক বন্ধুদের মূল্যায়নের জন্য এটি কাজে লাগে বিভিন্ন উদ্দেশ্যে।
ফোকাস অন ডাইভার্স স্কিল। এখানে ডাইভার্স মানে কি, ডাইভার্সেন আর যেটাকে বলা হয় অপসারী চিন্তন, মানে এক চিন্তনটাকে চারিদিকে ছড়িয়ে যায়, মানে ডাইভার্স স্কিল থাকে এর মধ্যে, মানে বিভিন্ন ধরনের দক্ষতা এর মধ্যে আসে। এইগুলো মোটামুটি একটু ডাইনামিক। এইচপিআরসি একটি ডাইনামিক কেস, মানে গতিশীল প্রক্রিয়া। এইচপিআরসি অ্যালাউস স্কুল টু কাস্টমাইজ দেয়ার রিপোর্টিং বেসড অন দ্য লার্নিং নিডস টু কন্টেস্ট অফ দ্য স্কুল। এই হলো এবার হচ্ছে এই বায়োডাটা যেগুলো প্রথমেই লিখতে হয়, এই বায়োডাটাটা হচ্ছে প্রথমে যেগুলো লিখতে হচ্ছে সেটা হচ্ছে বলছে বায়োডাটা। এবার এখানে যেটা আমাদের জানার বিষয় একটু ডেভেলপমেন্ট অ্যান্ড পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল, কী কী এখানে ডেভেলপমেন্ট পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল কী কী বলা হচ্ছে সেটা একটু দেখে নেবেন। এরপরে আমরা যে জায়গাটা আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দেখাবো, এই যেগুলোর উপরে ভিত্তি করে এই টোটাল কার্ডটি তৈরি করতে হবে। লিসনিং স্কিল, কমিউনিকেশন স্কিল, এমপ্যাথি স্কিল, কোঅপারেটিভ স্কিল, কনভারসেশনাল স্কিল, এগুলো আগে বিস্তারিত আলোচনা করেছি। ফ্রেন্ডশিপ স্কিল, কনফ্লিক্ট রিজলিউশন অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল, এইগুলো আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। সরি, আমি একটু একটু নিচে আসি, নিচে এসে আপনাদেরকে জায়গাটায় নিয়ে আসি। আচ্ছা, আমি এবার এখান থেকেই দেখাই আপনাদেরকে ফর্মেটিভ ইভ্যালুয়েশনের পরে কীভাবে এই নাম্বারগুলো বসাতে হচ্ছে। এই দেখে নিন, সাবজেক্ট অফ ফর্মেটিভ ইভ্যালুয়েশন, কীভাবে ফর্মেটিভ ইভ্যালুয়েশন নাম্বার বসাবেন, কাদের কাদের সাবজেক্ট, কোন ক্লাসে কটি সাবজেক্ট কী কী আছে সেটাই। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন ফর্মেটিভ ইভ্যালুয়েশনের নাম্বারগুলো কীভাবে বসানো হচ্ছে ক্লাস 1 এর ক্ষেত্রে, ক্লাস 2 এর ক্ষেত্রে, ক্লাস 3, 4, 5, 6, 7, 8 যেভাবে বসাতে হচ্ছে আপনারা একবার দেখে নিন। F1, F1B, F1C, এই ডেমোটা একবার দেখে নিলে আপনারা বুঝে যাবেন যে কী করতে হবে, বা স্ক্রিনশট মেরে রাখেন। এরপরে আমরা চলে আসি ফরমেটিভ ইভ্যালুয়েশন শোস মেনি, এগুলো জানার দরকার নেই। যেগুলো সামেটিভ ইভ্যালুয়েশন 3 times in an academic year, in the first week of April, first week of August and first week of December, or as per the notification from WBBSC, West Bengal Board of School Education, and WBBP, West Bengal Board of Primary Education, in an academic year. এরপর সাবজেক্ট অফ সামেটিভ ইভ্যালুয়েশনে কী কী সাবজেক্ট আছে ক্লাস ওয়াইজ সেটা এখানে ঠিক মারা আছে। এরপরে চলে আসি যে প্যাটার্ন অফ ফুল মার্কস ইন দ্য সামেটিভ ইভ্যালুয়েশনে ফুল মার্কস প্যাটার্নটা আপনারা দেখে নিন। 1 ক্লাস 1 20, 30, 50, 2 20, 30, 50 এইভাবে দেখে নিন। আমি এটা আর বলছি না, আপনারা ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য এটা আর বলতে চাইছি না। এরপরে চলে আসি যে লার্নিং পার্সপেক্টিভ বা কগনিটিভ ডোমেইন, যে আমরা জ্ঞানমূলক যে দিকগুলো কিসের উপরে দেখব। প্যাটার্ন অফ ইন্টেলিজেন্ট অফ ওয়ার্ড স্মার্ট, লজিক্যাল স্মার্ট, ভার্বাল লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্ট, লজিক স্মার্ট, সে ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্ট, পিকচার স্মার্ট, স্পেশাল ইন্টেলিজেন্ট, মানে স্পেশাল মানে স্থানিক যেটাকে বলা হয় হচ্ছে শূন্যস্থান, গ্যাপ, বিভিন্ন ছবির মাপ, মেজারমেন্ট, এটাকে বোঝানো হয়েছে। মিউজিক স্মার্ট, মিউজিক বুঝতে পারছেন। বডি স্মার্ট, বডিলি কেনেস্থেটিক ইন্টেলিজেন্স, তার বডি গতিশীলতা কতটুকু, সে বডি ব্যায়াম ট্যামগুলো। সেলফ স্মার্ট, সে কতটুকু ইন্ট্রাপার্সোনাল, মানে নিজের মধ্যে, যেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত, সে নিজে কতটা স্মার্ট। পিপুল স্মার্ট, ইন্টার মানে সকলের মধ্যে, সে সকলের সঙ্গে কতটা স্মার্ট, বা তার বুদ্ধিটা সকলের মধ্যে কতটা প্রয়োগ করতে পারছে, বা মানে সবাইকে নিয়ে কে কতটা ভাবতে পারে নিজের বাইরেও। ন্যাচারাল স্মার্ট, ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স, প্রাকৃতিকবাদী বুদ্ধি। এরিয়া অফ ইন্টারেস্ট, মিউজিক, ক্লে মডেলিং, পটারি, ড্রয়িং, পেইন্টিং, স্কেচিং, ড্যান্সিং, গার্ডেনিং, অ্যাক্টিং, প্লেইং, ড্রামা, নিটিং মানে সেলাই করা, সুইং মানে মানে ওই যে দড়ি পাখানো, উড ওয়ার্ক, ফটোগ্রাফ, কুইজ, ক্রিয়েটিভ রাইটিং, রিসাইটেশন, ইন্টারেস্ট অফ স্পেসিফিক টপিক, গেমস অ্যান্ড স্পোর্ট, যোগা, রিডিং, ফিকশন, ডিবেট, ন্যাচারাল স্টাডি, এসবগুলো করা যেতে পারে। পজিটিভ অ্যাটিটিউডের দিকগুলো কি, সেলফ ডিসিপ্লিন, ওপেন মাইন্ডেড, কোঅপারেটিভ টাইপের, ভেরি গুড লিসনার, পাংচুয়াল, রেসপন্সিবল, এই সমস্ত কাজগুলো আপনারা এখান থেকে দেখে নিন। এফেক্টিভ নোট টেকার, কোলাবোরেটিভ। এরপরে এক্সেপশনাল অ্যাবিলিটি, অ্যাডাপ্টেশন ইন ডিফিকাল্ট সিচুয়েশন, এনি ম্যানিফেস্টেড অ্যাবিলিটি, সিডাব্লিউএসএন, এমপ্যাথেটিক, সেলফ মোটিভেটেড, গিফটেড চিলড্রেন, এফেক্টিভ ম্যানেজ টাইম অ্যান্ড রিসোর্স এনার্জি। এরপরে ফিউচার অফ অ্যাংজাইটি, প্যাসিভ রেসিস্ট্যান্স, এগুলো দেওয়া আছে। এগুলো লার্নিং গ্যাপগুলো কী বলা হয়েছে, রাইটিং হ্যাবিট, হ্যান্ড রাইটিং, স্পেলিং, পাংচুয়েশন, এই সমস্ত জায়গায় কিন্তু জিওমেট্রিক্যাল, ড্রয়িং, এই সমস্ত ম্যাপ পয়েন্টিং, প্র্যাকটিস অফ ম্যাথামেটিক্যাল, এই সমস্ত জায়গায় কিন্তু সমস্যা থাকতে পারে। স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, এইগুলো আপনারা একটু দেখে নেন। বিহেভিয়ারাল কগনিটিভ ডোমেইন, সেলফ অ্যাওয়ারনেস, কী বলা হয়েছে এখানে, সেলফ অ্যাওয়ারনেস, ফিলিং, ভ্যালুস, বিলিফস, নিজের বিশ্বাস, নিজের ফিলিং, থটস, নিজের বোঝার ক্ষমতা, এইগুলো। কমিউনিকেশন স্কিল মানে কারোর সঙ্গে কমিউনিকেট করা ক্লিয়ারলি, সঠিকভাবে বা সম্পূর্ণভাবে সেগুলো তুলে ধরা, ক্লাসরুমের মধ্যে বা ক্লাসরুমের বাইরে। কোলাবোরেটিভ থিঙ্কিং ক্লাসিফিকেশন, এটাও আপনাদেরকে বলেছি, এখানে আপনারা একবার করে এটা দেখে নেবেন। এক্সপেরিমেন্টাল লার্নিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, কম্পিউটেশনাল অ্যানালিটিক্যাল থিঙ্কিং, এইগুলো আমি যেগুলো বলেছি এইগুলো এখানে ইংরেজিতে লেখা আছে। এই হলো মোটামুটি একটা আপডেট। এবার হচ্ছে অথেন্টিকেশন বাই টিচার অ্যান্ড গার্জিয়ান অথেন্টিকেশন প্রমাণ করে এটা সঠিক, এটা সই করার পরে। হচ্ছে আপনার টোটাল হলিস্টিক রিপোর্ট কার্ড। এছাড়া এখান থেকে আর বেশি
বেশি কিছু জানার দরকার নেই আপনাদের। এই হচ্ছে আপডেট। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন। পরবর্তী কোনো আপডেট হলে বা এসএমএস পোর্টালে হলিস্টিক রিপোর্ট কার্ডে কীভাবে নাম্বার তুলবেন সেটাও আপনাদের আমি জানাবো। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।